মাননীয় প্রধান শিক্ষক মহাশয়, উপস্থিত আমার সহ শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রের জন্ম। আজ তোমরা রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের একটা কবিতা পড়েছ, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়, দাসত্বের শৃঙ্খল কে করিবে পায় হে, কে করিবে পায়। নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু একজন সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন উড়িষ্যার কটক শহরে। যদিও তার পৈতৃক নিবাস ছিল দক্ষিণ 24 পরগনা জেলায়। আর পিতা ছিলেন জানকীনাথ বসু, মাতা প্রভাবতী দেবী। সম্ভ্রান্ত ঘরে জন্মগ্রহণ করেও নেতাজিরা মোট ভাই বোন ছিলেন 14 জন। 8 জন পুত্র সন্তান ছিল জানকীনাথ আর প্রভাবতী, আর 6 জন ছিল কন্যা সন্তান। যাই হোক, এগুলো তো সবাই তোমরা জানো। আর তিনি প্রথমে পড়াশোনা করেছিলেন উড়িষ্যাতে। সেখান থেকেই তিনি তার একজন শিক্ষক ছিলেন বেণী মাধব। সেই বেণী মাধবের আদর্শে দীক্ষিত হয়ে তিনি দেশ মাতৃকায় সেবায় আত্মনিয়োগ করেছিলেন। আর তিনি পরবর্তীতে পড়াশোনার সম্পর্কে তোমরা সবই শুনেছ। কিন্তু এই যে ভারতবর্ষের যে রাজনীতিতে তিনি যোগদান করেছিলেন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের আহ্বানে সাড়া দিয়ে ভারতবর্ষের রাজনীতিতে যোগদান করেছিলেন। তিনি কিন্তু তার পিতা কিন্তু চেয়েছিলেন তিনি একজন ভালো প্রশাসক হোক এবং দেশের কাজ করুন। কিন্তু তিনি সমস্ত, অর্থাৎ ICS পরীক্ষায়, তখন ইংল্যান্ডের থেকে পরীক্ষা হতো, সেখান থেকে ভারতীয় এবং ইংল্যান্ডের যে সমস্ত পরীক্ষার্থীরা ছিল তাদের মধ্যে 4র্থ স্থান অধিকার করে তিনি তখন ইচ্ছা করলে এবং কি ব্রিটিশ সরকারের অধীনে তিনি চাকুরিও গ্রহণ করেছিলেন। মাত্র 1 বছর কাজ করার পরই সেটা তিনি ত্যাগ করেছিলেন। অর্থাৎ দেশ মাতৃকার উদ্ধারের জন্য, অর্থাৎ ব্রিটিশের যে বঞ্চনা, সেই বঞ্চনা থেকে দেশকে উদ্ধার করবার জন্য তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন দেশের এই মুক্তিযুদ্ধে। ভারতবর্ষের জাতীয় কংগ্রেসে তিনি যোগদান করেছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জনের হাত ধরে, এবং তিনি 1938 খ্রিস্টাব্দে ভারতবর্ষে জাতীয় কংগ্রেসের সভাপতির পদ অলঙ্কৃত করেছিলেন। সেই সময় থেকেই জাতীয় কংগ্রেসের মর্যাদা অনেক গুণ বেড়ে গিয়েছিল। নেতাজি যখন ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের স্বাধীনতা সভাপতি ছিলেন, তখন কিন্তু দলে দলে লোক কংগ্রেসে যোগদান করছে। কিন্তু গান্ধীজির সঙ্গে শীঘ্রই মতবিরোধ দেখা দেয়। ত্রিপুরী কংগ্রেসের যুব সম্প্রদায় সুভাষচন্দ্রকেই সভাপতি হিসাবে চায়, কিন্তু গান্ধীজি তার বিরুদ্ধে প্রার্থী দাঁড় করিয়েছিলেন পট্টবী সীতারামাইয়াকে। কিন্তু পট্টবী সীতারামাইয়া সুভাষচন্দ্রের কাছে পরাজিত হলে গান্ধীজি তাকে নিজের পরাজয় বলে মনে করেন, এবং গান্ধীজি তাকে সমস্ত রকম, গান্ধীজি এবং তার সহযোগীরা সমস্ত রকমভাবে তাকে অসহযোগিতা করে। তার ফলে তিনি কি করেন, দেখলেন যে এইভাবে দেশের কাজ করা সম্ভব নয়, তাই তিনি কংগ্রেসের সভাপতিতার পদ ত্যাগ করলেন এবং তিনি ফরওয়ার্ড ব্লক নামে নতুন একটি রাজনৈতিক দল গঠন করলেন। আর ইংরেজ শুধু তাই নয়, অনেকবার ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রামের জন্য তাকে জেলবন্দি থাকতে হয়েছে। তিনি যখন আন্দামানের সেই জেলে বন্দী ছিলেন, সেই সময় তিনি স্বাধীনতা সংগ্রামের বইয়ের তার লেখনীর মাধ্যমে যুবক শ্রেণীকে উদ্বুদ্ধ করেছিলেন। তিনি চাইছিলেন, অর্থাৎ নিবেদনের মাধ্যমে নয়, তিনি চেয়েছিলেন প্রত্যক্ষ সংগ্রামের মাধ্যমে ব্রিটিশকে বিতাড়িত করতে। ইংরেজরা কিন্তু ভারতবর্ষের অন্য কোনো নেতাকে অত ভয় করতেন না, সুভাষচন্দ্র বসুকেই তাদের পথের প্রধান কাটা ছিল। সেই জন্য তাকে বারবার জেলবন্দি হতে হয়েছিল এবং তার স্বাস্থ্যের
অবনতির জন্য তাকে যখন 1940 সালে তার কলকাতার টেলভিল রোডের বাড়িতে যখন তাকে রাখা হয়, তখন অর্থাৎ স্বাস্থ্যের অবনতি, জেলে স্বাস্থ্যের অবনতির জন্য তাকে গৃহবন্দী অবস্থায় রাখা হয়। সেইখান থেকেই কিন্তু তিনি ছদ্মবেশে পালিয়ে গিয়েছিলেন। ছদ্মবেশে অর্থাৎ জিয়াউদ্দিনের ছদ্মবেশে সেখান থেকে পালিয়ে প্রথমে কাবুল কান্দাহার হয়ে চলে যান প্রথমে রাশিয়াতে গিয়ে তিনি স্টালিনের সাহায্য প্রার্থনা করেন, কিন্তু স্টালিন ছিলেন মিত্রপক্ষের মিত্রশক্তির অর্থাৎ ব্রিটিশের যে সহযোগী হিসাবে ছিলেন, সেই জন্য তিনি সুভাষচন্দ্রকে সাহায্য দিতে অস্বীকার করেন। তিনি চলে যান জার্মানিতে যখন যায়, জার্মানিতে গিয়ে তখন হিটলারের সঙ্গে দেখা করেন এবং সেখানেই তিনি গঠন করেছিলেন আজাদ হিন্দুস্তান বেতার কেন্দ্র গঠন করে সেখান থেকে ভারতবর্ষের স্বাধীনতার জন্য প্রচার চালাতে থাকেন এবং দলে দলে প্রবাসী ভারতীয়রা বিভিন্ন টাকা পয়সা এবং অলংকার পর্যন্ত দান করতে থাকে নেতাজি তহবিলে। সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল। সেই সময় কিন্তু ভারতবর্ষের নেতারা এই যে সুভাষচন্দ্র যে স্বৈরাচারী শাসক স্টালিনের অর্থাৎ ওই হিটলারের সাহায্য প্রার্থী হয়েছিলেন, ভারতবর্ষের প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু তার জন্য তিনি সমালোচিত হয়েছেন। প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে জাতীয় কংগ্রেস, হিন্দু মহাসভা এবং কি কমিউনিস্ট পার্টিও তাকে সমালোচনা করেছে। কিন্তু সেই সময় হিটলারকে তিনি সেই সময়ে কিন্তু বলেছিলেন যে আপনাকে অনাক্রমণ চুক্তি লঙ্ঘন করে রাশিয়া আক্রমণ করা আপনার পক্ষে সম্ভব নয়। এবং হিটলার তখন বলল তাতে কিন্তু ভারতবাসী অসন্তুষ্ট হবে। হিটলার দেখলেন ভারতবাসীর সহযোগিতা তার প্রয়োজন নেই, কিন্তু ভারতবাসীর সহযোগিতার প্রয়োজন নেই, সেই জন্য হিটলার রাশিয়া আক্রমণ করেছিলেন এবং হিটলার বললেন এখান থেকে ভারতবর্ষকে সাহায্য করা সম্ভব নয়, তুমি জাপানে চলে যাও। তখন নেতাজি বিশেষ ডুবোজাহাজের দুঃসাহসে ভর করে তিনি জাপানে পৌঁছান। জাপানের প্রধানমন্ত্রী ছিলেন তখন হিদেকি তোজো কিন্তু তখন তাকে সাদরে গ্রহণ করেছিল। সেইখানেই ইতিপূর্বে ভারতীয় বন্দী সেনাদের নিয়ে ক্যাপ্টেন মোহন সিং এবং রাসবিহারী বসুর উদ্যোগে গঠিত হয়েছিল ভারতীয় লিজন বা গঠিত হয়েছিল যে আজাদ হিন্দ বাহিনী গঠন করা হয়েছিল। সুভাষচন্দ্রকে সেই সেনাবাহিনীর দায়িত্ব দেওয়া হয়। সুভাষচন্দ্র সিঙ্গাপুরে স্বাধীন এবং জাপান তখন নেতাজি সুভাষচন্দ্রকে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ সমর্পণ করে। নেতাজি সুভাষচন্দ্র সেখানে আজাদ হিন্দুস্তান সরকার গঠন করে এবং সিঙ্গাপুরের মাটিতে যখন আজাদ হিন্দুস্তান সরকার গঠন করা হয়, সেখানে দাঁড়িয়েই তিনি ঘোষণা করেছিলেন তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। সেই স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন সেই নেতাজি সুভাষচন্দ্র। তার বাহিনীকে 4টি ব্রিগেডে বিভক্ত করেছিলেন, গান্ধী ব্রিগেড, আজাদ ব্রিগেড এবং নারীদের নিয়ে গঠন করেছিলেন ঝাঁসি রানী ব্রিগেড। তারা সেই ভারতবর্ষ অভিযান করে এবং ভারতবর্ষের কিছুটা অংশ দখল করে বহিমাতে ভারতবর্ষের স্বাধীন ভারতের প্রথম তেরঙ্গা পতাকা অর্থাৎ জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। ইতিমধ্যে 1945 খ্রিস্টাব্দে 6 এবং 9 আগস্ট হিরোশিমা এবং নাগাসাকিতে জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমা বর্ষণ করে আমেরিকা। তার ফলে জাপানের পতন ঘটে, সাহায্য বন্ধ হয়ে যায়। কিন্তু তবুও নেতাজি আত্মসমর্পণ করে না। তার সেনাদল আত্মসমর্পণ না করে যুদ্ধে চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তার সহকর্মীদের পরামর্শে তিনি তখন
রওনা দেন, আবার জাপানের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। শোনা যায় যে পথে বিমান দুর্ঘটনায় কাইফুকু বিমানবন্দরে বিমান দুর্ঘটনা হয়, সেই বিমান দুর্ঘটনায় নাকি তিনি মারা গিয়েছিলেন, কিন্তু সেই কথা এখনও ভারতবাসী বিশ্বাস করে না। তাছাড়া সেই সময় তিনি যখন যে বিমানে করে গিয়েছিলেন তার আজাদ হিন্দ সেনাবাহিনীর প্রচুর ধন সম্পদ ছিল, সেখানে প্রায় 80 থেকে 90 কেজি স্বর্ণ অলংকার ছিল। সেগুলো বিমান দুর্ঘটনার পরে সেটার পাওয়া গিয়েছিল মাত্র হদিশ পাওয়া গিয়েছিল যে একটা ক্যানে করে যেটা জাপানের তাইফুকুতে পাঠানো হয়েছিল তাতে পাওয়া গিয়েছিল মাত্র 16 কেজি। কিন্তু পরবর্তীতে ভারতবর্ষে যখন পাঠানো হয় সেখানে পাওয়া যায় মাত্র পাওয়া গিয়েছিল 11 কেজি 300 স্বর্ণ অলংকার। তাছাড়া সেই সময় ভারতবর্ষের যে আজাদ হিন্দ বাহিনীর যে প্রচুর সম্পদ ছিল সেই সম্পদের হদিশ কিন্তু পরবর্তীতে আর পাওয়া যায়নি। এখন প্রশ্ন হলো সেই সম্পদগুলো গেল কোথায়? তাছাড়া যখন ভারতবর্ষ যখন স্বাধীন হয়, ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হলেন জওহরলাল নেহরু। সেই সময় ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাস লেখার দায়িত্ব দেওয়া হয়েছিল জাতীয়তাবাদী ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদারকে। কিন্তু রমেশচন্দ্র মজুমদার যখন নেতাজি সুভাষচন্দ্রের উপর আলোকপাত করলেন, তখন জওহরলাল নেহরু কি করলেন, তাকে সেখান থেকে অপসারিত করে সেইখানে দায়িত্ব দেওয়া হলো তারাচাঁদকে। অর্থাৎ ভারতবর্ষের যে ইতিহাস লেখা হয়েছে সেই ইতিহাসও বিকৃত ইতিহাস। স্বাধীনতা সংগ্রামের সবচাইতে অগ্রণী যে নেতা গ্রহণ করেছিল, ইতিহাসের পাতা থেকে তার নাম মুছে দেওয়া হয়। ইতিহাসের পাতায়, স্বাধীন ভারতের ইতিহাসের পাতায় কিন্তু তার নাম বিশেষ কিন্তু থাকে না। যে নারী বাহিনী প্রথম গঠন করেছিলেন, যে সেনাদল প্রথম গঠন করেছিলেন সুভাষচন্দ্র বসু, কিন্তু তার নামে কোনো ইতিহাস নেই। কিন্তু আর বাঙালি জাতি হচ্ছে যারা নাকি ভারতবর্ষের স্বাধীনতার জন্য প্রাণ বিসর্জন করেছিল, সেই বাঙালি জাতির জাতীয়তাবাদকে বিসর্জন দিয়ে আমাদের দেশের ক্ষমতা লোভী দুজন নেতা ছিলেন জওহরলাল নেহরু এবং জিন্নাহ। দেশটাকে সাম্প্রদায়িকতার ভিত্তিতে বিভক্ত করে দুটি দেশের জন্ম দিল। এখনো ভারতবর্ষের মাটিতে বিভিন্ন রাজনৈতিক দলগুলো বিভিন্ন কৌশলে সাম্প্রদায়িক শক্তিকে উস্কানি দিয়ে ভারতবর্ষকে আবারও বিভাজিত করার চেষ্টা করছে। ছাত্রছাত্রীদের কাছে আমার আহ্বান, তোমরা সঠিক ইতিহাসটি পড়ো, ভারতবর্ষের ইতিহাস জানো। এই যে সাম্প্রদায়িক সুশ্বরি দিয়ে কোনোদিনও কোনো জাতি বড় হতে পারে না। আজকে যদি অবিভক্ত ভারতবর্ষ স্বাধীন হতো, তাহলে ভারতবর্ষ হতো বিশ্বের শ্রেষ্ঠ শক্তি। সেই জন্য ব্রিটিশ সরকার ক্ষমতালোভী জওহরলাল নেহরু, গান্ধীজি প্রথমে ছিল। তোমরা যদি কেউ কোনোদিন পড়তে পারো, মৌলানা আবুল কালাম আজাদের যে বইটা আছে, সেই বইতে তোমরা দেখবে যে মৌলানা আবুল কালাম পরিষ্কার বলে গিয়েছে, মৌলানা একমাত্র নেতা ছিলেন কংগ্রেসের মৌলানা আবুল কালাম আজাদ। তিনি কিন্তু অবিভক্ত ভারতের স্বাধীনতা চেয়েছিলেন। আর মোহাম্মদ আলী জিন্নাও চেয়েছিলেন নেতাজি যদি থাকতেন তাহলে নেতাজি হতো ভারতের এবং ভারতবর্ষ জগৎসভায় শ্রেষ্ঠ আসন নিত। আর গান্ধীজি সেই যে নরমপন্থা নীতি, নিবেদন নীতি, অর্থাৎ ডোমিনিয়ন স্ট্যাটাসে তিনি বিশ্বাসী ছিলেন না, তিনি ছিলেন পূর্ণ স্বরাজের দাবিতে বিশ্বাসী। জয় হিন্দ, বন্দে মাতরম।